প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো কুড়িয়ে পাওয়া শিশুর বাবা, যিনি কুড়িয়ে পাওয়া শিশুদের নিয়ে কাজ করেন গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায়, যিনি ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন কুড়িয়ে পাওয়া শিশুর বাবা হিসেবে। আমরা সেই অতিথি আপনাদের সাথে পরিচয় করে দিই। আমাদের সাথে আছে কুড়িয়ে পাওয়া শিশুর বাবা, যিনি অতিথি হিসাবে রয়েছেন। তিনি হচ্ছেন ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক এবং বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিফ কনসালটেন্ট প্রফেসর ডাক্তার মুজিবুর রহমান রয়েছেন আমাদের সাথে। আমি স্বাগত জানাই ডাক্তার মুজিবুর রহমান আপনাকে। আমরা আপনার অনেক ভিডিও, অনেক হিতৈষী কর্ম, যেটি সমাজে একেবারেই খুবই দুরূহ কাজ, সেটি আমরা করতে দেখেছি। প্রিয় দর্শক, আমরা ভূপেন হাজরিকার একটা গানের কথা জানি, মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না হে বন্ধু? মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, তবু মানুষের পাশে মানুষ এসে দাঁড়াতে পারে না বন্ধু। প্রশ্ন করেছেন বারবার ভূপেন হাজরিকা, মানুষকে মানুষের পাশে দাঁড়াতে পারে না। আমরা আমাদের সমাজে বিভিন্ন সময় দেখা যায় যে নানা রকম অর্থনৈতিক সামাজিক কারণের জন্য আমরা পথের প্রান্তরের ডাস্টবিনে অনেক নবজাতককে পড়ে থাকতে দেখতে পাই। সেই নবজাতকের সেবা শুশ্রূষা করে যার পর নেই, যাকে পৃথিবী আরও দেখাবার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছেন, তিনি হচ্ছেন আমাদের আজকের অতিথি প্রফেসর ডাক্তার মুজিবুর রহমান। আমি ডাক্তার সাহেব আপনাকে স্বাগত জানাই এবং আপনার এই দীর্ঘ বেশ কয়েক বছরের যে কুড়িয়ে পাওয়া শিশুদের নিয়ে আপনি তাদেরকে সেবা যত্ন করে তাদেরকে কোনো না কোনো পরিবারের কাছে আইনগতভাবে হস্তান্তর করার যে প্রক্রিয়া করছেন, এটি আসলেই আমাদের সমাজে অত্যন্ত বিরল। প্রথমে যেটি হচ্ছে গিয়ে যে ফাউন্ডেশনটি আপনি করেছেন, ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন, তার প্রতিষ্ঠাতা আপনি নিজেই। এর পিছনের গল্পটা কি? কেন আপনি এই যে জায়গাটিকে আমরা ডাস্টবিনে যখন একটি শিশু পড়ে থাকে ময়লা আবর্জনার সাথে, কুকুর বিড়াল যখন তার ছিন্নভিন্ন দেহ নিয়ে টানাটানি করবার চেষ্টা করে, ঠিক সে সময় কিন্তু আপনি একজন মানবিক ডাক্তার হিসেবে, একজন এই শিশুদের বাবা হিসেবে তাদেরকে আলিঙ্গন করে বুকে জড়িয়ে নেন, চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। এর পিছনের গল্পটা কি? আমি যদি বলি যে নবজাতকদের জন্য একটা আসলে শুধু একটা গল্প না, এটা একটা ইতিহাস। আমি 2015 সালে যখন FCPS নিওনেটোলজি অর্থাৎ নবজাতক পাশ করি, আমি ওই সময় জাস্ট একজন মেডিকেল অফিসার হিসাবে শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটে আমি কাজ শুরু করি। ওই সময় কাজ করি NICU-তে। শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, যেটা ICMS নামে পরিচিত, এই ইনস্টিটিউটের যে NICU, যে নিউনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ওই সময় কোনো ইন্টেন্সিভ কেয়ার কোনো ইউনিট ছিল না। আমি ইউনিসেফ, WHO বিভিন্ন জায়গা থেকে যে ইনস্ট্রুমেন্ট ধার করে নিয়ে এসে, মানে তাদেরকে জাস্ট যদি বলি যে ব্যাগিং করে, মানে ভিক্ষা করে করে চেয়ে চেয়ে নিয়ে এসে ওইখানে একটা তৈরি করি। ওইখানে কাজ করার 1 মাস 1.5 মাস পরেই যখন একটা বাচ্চা ইমার্জেন্সিতে আসে, হঠাৎ করে একজন বাচ্চার নবজাতক নিয়ে আসে, পাশে আরেকজন নবজাতক আরেকটা মা নিয়ে আসেন। তো একজন নবজাতক যিনি নিয়ে আসছেন, ওনার আসলে মুখ ঢাকা ছিল, তাকে আইডেন্টিফাই করা যায় না। উনি পাশের একে বললেন যে আমার বাচ্চাটাকে একটু ধরে, আমি একটু ওয়াশরুমে যাব। এই কথা বলে যে উনি চলে গেছেন 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, আর উনি ফিরে আসেন না। এদিকে এই বাচ্চাও ওনাকে ভর্তি দিয়ে দিচ্ছে, কী হবে? এই বাচ্চাকে দেখার কেউ নেই। তখন এই বাচ্চাটা একদিক দিয়ে সায়ানাইজড হয়ে যাচ্ছে, বাচ্চা এখন অক্সিজেন অভাব হয়ে যাচ্ছে, তারা ভর্তি দেওয়া ছাড়া উপায় নেই। তাকে নিয়ে ভর্তি দিই, 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, যা আর কেউ আসে না। মায়ের খবর নাই? মায়ের তো খবর নেই, কোনো প্রতিবেশীর কোনো খবর নেই। আর ওই সময় তো আসছে ইমার্জেন্সিতে, যে একটা টিকিট করেছে, টিকিটে যে নাম দিয়েছে, নামের কোনো চিহ্ন নাই। আর ওই সময় তো মোবাইল নাম্বারটাও দেয় নাই, কিছু আর পাওয়া যায় না। এখন এই বাচ্চাটা প্রায় 1-1.5 মাস পরে একটু সেটেল হয়, সুস্থ হয়। সুস্থ হওয়ার পর এখন বাচ্চাটা নিব কোথায়? এই বাচ্চা তো নেয় না। তখন আমরা লোকাল থানা, ওই সময় কদমতলী থানায় যোগাযোগ করি যে এখন কি করে নেছে। তখন ওনারা বলে আপনি জিডি করেন। তখন জিডি করি, জিডি করার পরে এখন বলে যে আপনি বাচ্চাটা যে কাউকে এখন দত্তক দিয়ে দেন। তখন বললাম যে আমি এটা দত্তক দিব কীভাবে? তাহলে এখন আমিও তো এটা পালার মতো অবস্থা নেই, কী করি? তারপরে এটা বন্ধু বান্ধব, তারপরে অ্যাডভোকেট, বিভিন্ন করে নিয়ে ওরা বললো যে এটা আপনি আইনগত ছাড়া যদি কোনোভাবে দেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। তারপরে ওই বাচ্চা আমার কাছে 3 মাস, 6 মাস, 8 মাস আমার NICU-তেই আশেপাশে থাকতেছে, চলতেছেই করতেছে। একটা পর্যায়ে হলো সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে, সমাজ কল্যাণ এরিয়ার মাধ্যমে, তারপরে এটা আইনের মাধ্যমে এই বাচ্চাটাকে প্রথম আমি দত্তক দেওয়ার ব্যবস্থা করি। এখন এটা যখন মিডিয়াতে আসে প্রথম, তারপরে দেখি যে মাঝে মাঝে এরকম বাচ্চা যখন পাওয়া যায়, করা যায়, তখন ভাবলাম যে আসলে এরকম তো ঘটবেই।
তখন চিন্তা করি যে ঠিক আছে, তাহলে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা কিছু, যদি এটা আইনগত ভিত্তি তো লাগবে, একবার দুবার করতে পারার পরে গেল। তখন এই ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন, প্রথমে আসলে আমরা নিউবর্ন নেস্ট ফাউন্ডেশন নামে একটা করার জন্য করি। আমি 8-10 বারই করি, কিন্তু একবার আর পাই না, মানে রেজিস্ট্রেশন পাই না। 2016 সাল থেকে শুরু করি, 2024 সাল পর্যন্ত আমার আর রেজিস্ট্রেশন হয় না। যতবারে যাই বলে যে হয়ে যাচ্ছে স্যার, হবে, এই করবে, বিভিন্নভাবে করে, কিন্তু আর পাই না। শেষ যখন এই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, তখন বললাম যে এবার একটু ট্রাই করি। তখন দেখলাম যে আগের নামগুলো দিলে আর নিচ্ছে না কোনোটাই, এদিকে আবার থেকে হয়তো যায় না। তখন এই নামে একটা ফাউন্ডেশন করার জন্যই করি, যে আসলে এই বাচ্চাগুলোর একটা ভিত্তি তৈরি করার জন্য। আর এটার পিছনে আরেকটা বড়ই হলো, আমি 2021-এ যখন করোনায় দেশে মহামারী অবস্থায়, তো ওই সময় তো করোনাতে ডিউটি করি, এই এনআইসিউতে ডিউটি করে চালাই, এনআইসিউ চলে। তো আমি হঠাৎ করে করোনা আক্রান্ত হলাম। তো একবার, দুইবার, তিনবার, প্রথম 10 দিন বাসায় আসি। ওই সময় কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, কিন্তু করোনা টেস্ট নেগেটিভ। তো বাসায় থাকা অবস্থায় 3বার করছি, নেগেটিভ। তারপর আস্তে আস্তে 10-12 দিনের মাথায় যে খুব বেশি শ্বাসকষ্ট শুরু হলো, গেলাম ইউনাইটেডে, ভর্তি নেয় না, বিপদ হয়ে গেছে, এখন যাব কোথায়। তারপর বাংলাদেশের স্পেশালিস্টে ভর্তি হই, ওইখানে যে আবারও 2বার করোনা টেস্ট দিয়েছি, করোনা টেস্ট নেগেটিভ, কিন্তু সাইন সিমটম লক্ষণ সব করোনার। তারপরে ওইখান থেকে হলো 15, 16, 17তম দিন একেবারে আমি লাইফ সাপোর্টে যাওয়ার মতো অবস্থা। তারপরে ওইখান থেকে আরেক জায়গা কোথায় বিএসআর না কোথায় একটা স্যাম্পল পাঠায়, ওই স্যাম্পলে করোনা পজিটিভ আসে। রাত্রে 1:30টার সময় ওরা হাসপাতালতে বাইর করে দিয়েছে, কেন বাংলাদেশ স্পেশালাইজড এই হাসপাতালে রাখবে না, এখানে করোনা রোগী আর রাখার সুযোগ নেই। এখন ওরা একটা অ্যাম্বুলেন্স দিছে, অ্যাম্বুলেন্সে অর্ধেক রাস্তা যাওয়ার পরে অক্সিজেন শেষ হয়ে গেছে। আমি একেবারে মুমূর্ষ অবস্থায়, আমি প্রায় কুয়েত মৈত্রী হাসপাতালে আমাকে রাত্রে 2টার সময় নিয়ে যাওয়া হয়। ওইখানে যাওয়ার পরে 2টার সময় যা হয় আর কি, নাই ডাক্তার, এই ওয়ার্ড বয় নাই, আয়া নাই, বা বাইরে কেউ নেই। তো আমার ওয়াইফ, সে একজন মহিলা মানুষ, আমাকে সরাসরি কাঁধে নিয়ে চিৎকার করে নিয়ে আসে, দোতলায় নিয়ে আইসিইউতে ফেলে দিই। ওইখানে আগে থেকে শুভাকাঙ্ক্ষীরা ছিলেন, সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন, যে আমাদের আসলে আমাদের মাননীয় এখন সংসদ সদস্য, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, আর হলো আমাদের আজকের যে সমাজ কল্যাণ মন্ত্রী, যিনি জাহিদ, প্রফেসর জাহিদ হোসেন স্যার, ওনারা দুজনে প্রাইম ভূমিকা পালন করেছেন আমাকে একটা সিট পাওয়ার জন্য। তারপর অন্যান্য আমার টিচাররা সবাই চেষ্টা করতেছিলেন। তারপর একটা সিট পেয়ে কোনোভাবে ওইখানে প্রায় 26 দিন অবস্থান করে আল্লাহ ফিরে নিয়ে আসে। এর মধ্যে খুব খারাপ অবস্থা ছিল। এর মধ্যে আমার 2জন টিচার একবার বলছিল আমার ওয়াইফকে, যে ওরা আর ওইখানে রেখে কী করবো, তো মরেই যাবে, নিলে বাসায় নিয়ে যাও। তো আমার ওয়াইফ মারাত্মক রকমের রিয়েক্ট করে, যে মরলে সে এখানে মরে যাবে, ও এখানে থাকবে, এখানে যাবে কি। তো এই পর্যায় থেকে আল্লাহ আমাকে বাঁচায় নিয়ে আসে। তখন আমি বেঁচে আসার পর আল্লাহর কাছে শপথ করলাম, যে আল্লাহ আমাকে যেহেতু বাঁচাই দিয়েছে, আমি দ্বিতীয় জীবনটা, আমি যেহেতু নবজাতকের আল্লাহ করছে, ওই সময় এফসিপিএস নিউজ, যে আমি বাংলাদেশে মাত্র 6 নাম্বার, আর কেউ নাইও, যে আল্লাহ আমি নবজাতকের জন্য কিছু করবো, আমার তুমি একটা সুযোগ করে দাও, আমাকে তুমি বাঁচাই দিয়েছো, আমি নবজাতকের জন্য করবো। ওইখান থেকে আসলে একটা শপথ চলে আসে। আর ওটার পর থেকে আমি আসলে, যেহেতু আমি নবজাতক বিশেষজ্ঞ, নবজাতক নিয়ে কাজ করি, তো আল্লাহ যতটুকু অর্থ করে দিয়েছে, আমি ভাবলাম যে কিছু করার সুযোগ আল্লাহ দিয়েছে, একটু করি। এরপর থেকে এটাকে আমি একদম, এখন আমার শুধু এটা পেশা, নেশা, এটা আমার আলোচনা, এটা আমার জগৎ, এটা আমার জগৎ। এই যে শিশুদের বাবা হিসেবে স্বীকৃতি লাভ করেছেন, কুড়িয়ে পাওয়া শিশুদের বাবা, বাংলাদেশে এই কুড়িয়ে পাওয়া শিশুদের আসলে পরিসংখ্যান কীরকম, চিত্রটা কীরকম? বাংলাদেশে এই ক্রিটিক্যাল নবজাতকদের নিয়ে কাজ করে এরকম কোনো সংস্থা নেই। আই এম দ্য ফার্স্ট। এবং ওয়ার্ল্ডেও আমি যতটুকু বিভিন্ন জায়গায় আসলে গুগলে, বিভিন্ন সোসাইটিতে, আমি গ্লোবাল নিউবর্ন সোসাইটির ইমিডিয়েট ফার্স্ট প্রেসিডেন্ট ছিলাম। সারা পৃথিবীর নবজাতকদের 1250 নবজাতক ডাক্তার ছিল পৃথিবীর, এবং আমেরিকার একজন নবজাতক বিশেষজ্ঞ, যিনি এই যে জো বাইডেনের একজন উপদেষ্টা ছিলেন, উনিও আমার সাথে ছিলেন। তো ওই সারা পৃথিবীতে শুধু নবজাতক নিয়ে এইভাবে কাজ করে এরকম প্রতিষ্ঠান দ্বিতীয়টি নেই। মানে কুড়িয়ে পাওয়া নবজাতক নেই, কুড়িয়ে পাওয়া শিশু নিয়ে কাজ করে অনেক প্রতিষ্ঠান আছে, কারণ নবজাতকদের চিকিৎসা না দিলে বাঁচায় রাখা সম্ভব না। আমরা যদি বলি 2023 সালের যে বাংলাদেশ মানবাধিকার ইয়ার একটা প্রতিবেদন আছে, 94 জন নবজাতককে উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে বিভিন্ন জায়গাতে উদ্ধার করে, এর মধ্যে 68 বা 72 জন সম্ভবত, এক জায়গায় এটা মনে নেই, ওরা মৃত উদ্ধার করছে। বাকি 20-22টা বাচ্চা
বিভিন্ন হাসপাতাল বা বিভিন্ন এর মাধ্যমে এটাকে আসলে তারা করতে পেরেছে, বাঁচাতে সাহায্য করতে পেরেছে। আর আমি হলো গত বছর 2.5 জন বাচ্চা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছি, মাত্র 4টা বাচ্চা মারা গেছে, আর সমস্ত বাচ্চাগুলি কিন্তু ভালো। উদ্ধার কোথা থেকে করেন বলতো? উদ্ধারগুলি আসলে হলো এখন আমাদের দেখছেন যে ফাউন্ডেশন একটা হটলাইন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটা আমার সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে। যে কোনো জায়গায় এখন আমি তো সবার কাছে একটা আবেদন জানাচ্ছি, আপনারা বাচ্চাগুলোকে কেউ ফেলে দেন না, মানে এমনভাবে ফেলে দেন, ফেলে দিলে এমনভাবে দেন যেন অন্তত আমার কানে আসে। বেশিরভাগ বাচ্চাগুলো এই পর্যন্ত যে আমি 73 জন বাচ্চা উদ্ধার করেছি, নবজাতক শুধু নবজাতক, একদিন 2 দিন, আধা ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা, সেটা একদিনের বেশিও না, 2 দিনের বেশিও না। একটা বাচ্চা শুধু 5-7 দিনের আছে, যেটা আমরা সাভার থেকে উদ্ধার করেছিলাম। আমি বাচ্চা উদ্ধার করেছি 14 গ্রাম থেকে, নরসিংদী থেকে, তারপরে হলো আপনার এই কেরানীগঞ্জ থেকে, মুন্সীগঞ্জ থেকে, তারপরে একটা বাচ্চা দিনাজপুর থেকে। কিভাবে পরিত্যক্ত অবস্থা পান এদেরকে? এটা আসলে কি, যখন এই কেউ যদি কোনো জায়গায় ফেলে দেয়, ওরা যদি কেউ দেখে, ম্যাক্সিমামটা যেটা হয় আসলে আশেপাশে কেউ হয়তো ওই যে ডাস্টবিনের পাশে যাচ্ছে, কেউ বা প্রাকৃতিক কাজে, কেউ বা রাস্তায় হেঁটে যাচ্ছে, কেউ বা এই করে যাচ্ছে, কারণ না কারণ একটু চোখে পড়লে তখন কেউ নাম্বার দিয়ে হঠাৎ এই নাম্বারে ফোন আসে, অথবা কেউ আবার আসে, যেহেতু বলে দেওয়া আছে আপনার অ্যাম্বুলেন্সে বা গাড়িতে করে এরকম নবজাতক পেলে আপনার নিয়ে চলে আসেন, ক্রিটিক্যাল অবস্থা তার চিকিৎসা দেওয়া, এবং যে বা যিনি নিয়ে আসবেন তার অ্যাম্বুলেন্স ভাড়া, তার আসা যাওয়ার ভাড়া সহ দেওয়া হবে। সেই জন্য আসলে উৎসাহিত আবার কেউ নিয়েও আসে। যেমন রূপগঞ্জ থেকে একটা বাচ্চা ওরা ব্রিজের নিচে পেয়েছিল, ওরা সরাসরি সিএনজি করে বাচ্চা নিয়ে আসে, এখানে চলে আসছে। আপনি যদি আসলে এগুলি নিয়ে রিসার্চ নেন, এটা একটা আমার মনে হচ্ছে যে এই নবজাতক উদ্ধারটা একটা রিসার্চের একটা চ্যাপ্টার হতে পারে, একটা হতে পারে, একটা সাবজেক্ট হতে পারে, একটা হতে পারে। মানে এক একটা বাচ্চার উদ্ধারের ধরন এক এক রকম পরিস্থিতিতে। যেমন আমরা যদি বলি যে আমাদের বেবি সামিন তো আল্লাহর সৌভাগ্যের প্রতীক। আমার ছেলের নাম সামিন। আপনার ছেলের নাম সামিন। এই বাবুটার কথা যখন আসে, আমার আসলে শুধু কান্না আসে, আমি কথা বলতে পারি না। এই বাচ্চাটা আল্লাহ আসলে কিভাবে মিলিয়ে দিয়েছে দেখেন। আমি ওই সময় একটা প্রাইভেট হাসপাতালে, আমি ইউজুয়ালি সকালবেলা ফজর নামাজ পড়ে আর ঘুমাই না। আমি যেহেতু আবার সরকারি চাকরি করি, চাকরিতে যাওয়ার আগে আমি একটা হাসপাতালে একটু রুগী দেখে, এই বাচ্চাগুলো দেখে যাই। তা আমি ভোর 5:30টার সময়, 5:30 জাস্ট একটু মানে আলো দেখা যাচ্ছে এই অবস্থায় আমি এই ক্লিনিকে যাচ্ছি। তো হঠাৎ করে হলো যে আল্লাহর কি রহমত, আমি যখন যাওয়ার সময় হঠাৎ করে হলো পোস্তগোলা ব্রিজের পাশে, ওদিক দিয়ে ঘুরে আসতে হতো আমি যেখানে যাচ্ছি। তো ব্রিজের পাশে যাওয়ার সময় হঠাৎ করে হলো আমার গাড়ির চাকার নিচে কি ইট বা কিছু পড়ছে, শব্দ হয়েছে। আমি ভাবছি বোম টোম শব্দ বা কিছু ঘটনা ঘটছে। তা আমি এটা থেকে মানে রক্ষা পাওয়ার জন্য আমি গাড়ির থেকে ভোরে চারদিকে অন্ধকার, আমি নেমে গেছি। নেমে গিয়ে দেখি যে চাকার নিচে তো আর কিছু না, শুধু ইট পড়ে চাকাটাই হয়ে গেছে, একটা চাকা আমার বাস্ট হয়ে গেছে। এখন এই ব্রিজের নিচে পড়ে দেখতেছি যেদিকে আমি যখন ওখানে নামার পরে দেখি কি যেন একটা আমি বলছি সাপের শব্দ টব্দ, কোনো একটা শব্দ হচ্ছে। ওইখানে একটা ডাস্টবিন, তারপর একটা পলিথিনের মধ্যে কি যেন নড়তেছে, তা আরও একটু বেশি। তখন আমি আসলে ওই আশেপাশের একটু লোকজনকে, সিকিউরিটি যে রাস্তায় যে করে তাদেরকে করে নিয়ে তারপরে হঠাৎ করে দেখি যে একজন ভদ্র মহিলা আসতেছে। তো উনিও থেমে গেলেন, আমাকে দেখে উনি থেমে গেলেন। উনি থেমে গেলে যে আমার আগে উনি ডাস্টবিনের পাশে একটা পলিথিন মধ্যে নড়তেছে, নড়ার পরে ওইখানে সাথে খুলে দিয়ে দেখে যে বাচ্চা, ফুটফুটে বাচ্চা, জাস্ট একটা অংশ যে ব্রিজের পানির গোড়াতে কাদাতে, আর একটা অংশ ডাস্টবিনের এতে। মানে আর যদি পরেন 5-10 মিনিট যেত, সে হয়তো শীতে মশার কামড়ে অথবা পানিতে পরে মারাই যেত। তখন উনি আমাকে সহযোগিতা, আমি ওনার সহযোগিতা বাচ্চাটাকে উদ্ধার করে উদ্ধার করবার, তারপর বাচ্চাটাকে দ্রুত, আর ওই দিন আর হাসপাতালে না যায়, দ্রুত তাকে নিয়ে এসে তাকে সাপোর্ট দেওয়া হয়, এবং বাচ্চাটার মানে শ্বাস প্রশ্বাস একেবারে বন্ধ, তাকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। লাইফ সাপোর্টে দেওয়ার পরে তারপরে এই বাচ্চাটা প্রায় 1 মাসের উপরে লাইফ সাপোর্টে থাকে, টোটাল লাইফ সাপোর্ট, তারপরে সিপিএফ সাপোর্টে থাকার পরে আস্তে 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 সে সুস্থ হয়। মানে একটু তার জ্ঞানও ফিরে আসে, তার শ্বাসকষ্ট কমে, সেতে পর্যায়ে। ঠিক একইভাবে রূপগঞ্জে যে বাচ্চাটা আমরা উদ্ধার করেছি, মেয়ে বাচ্চাটা, এটার কাহিনী আপনি শুনলে আপনার মানে স্থির থাকা বা বেঁচে থাকার মতো অবস্থা আপনারও থাকবে না।
ওই বাচ্চাটাকে শুধু ফেলে দেয় না, ওই বাচ্চাটা মৃত্যু নিশ্চিত করার জন্য ওটা পাথর দিয়ে আঘাত করা হয়েছে। এই বাচ্চাটার ব্রেন ম্যাটারের দিকে মানে ব্রেনের পানি যেটা সিএসএফ বের হয়ে আসছিল। তো একজন লোক ওইখান দিয়ে উনি যাচ্ছেন, তো উনি হঠাৎ করে একটা বাচ্চার নড়া মানে কান্নার একটা করে শব্দ শুনছে। শব্দ শোনার পরে উনি ওইখানে গেছিলেন প্রাকৃতিক কাজে প্রস্রাব করার জন্য। তারপর উনি যে দৌড়ে যায় ওইটা এখানে এই পলিথিন খুলে করে এই বাচ্চাটা উদ্ধার করে রাত্রে ওই সময় প্রায় 1টার উপরে রূপগঞ্জ থানার ইউএনও ছিলেন, উনি আমাকে ফোন দেন যে ডাক্তার সাহেব আপনি এগুলি নিয়ে কাজ করেন, আপনার একটা টিম পাঠান, তাদের একটা বাচ্চা পাওয়া। তারপর আমার টিম যায় তাকে নিয়ে এসে তাকে চিকিৎসা দেয়। ওই বাচ্চাটাকে প্রায় 9.5 মাস আমার কাছে রাখা লাগছে। এই বাচ্চাটা লাইফ সাপোর্টও ছিল, এই বাচ্চাটা শ্বাসকষ্ট ছিল, আর এই বাচ্চাটার মাথায় যেই ছিল এটার জন্য নিউরোসার্জন এটা সার্জারি করানো রাখছেন, কিন্তু আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটা বেঁচে গেছে। এখন সর্বশেষে বাচ্চাটা প্রায় এখন 5 বছর বাচ্চাটার 5 বছর। এই বাচ্চাটার গত 3 দিন আগে একটা ভিডিও পাঠিয়েছেন, আপনি দেখলে ও যে আসলে আমাদের আসলে রাজ পরিবারের একজন সদস্য, ঠিক এরকম। আর ও বড় হচ্ছে একটা বড় বেশ ভালো নামে, মানে কোথাও দত্তক দিয়েছেন? জি হ্যাঁ, দত্তক দেওয়া হয়েছে। যেহেতু আসলে এই দত্তক ফ্যামিলির এটা আর মানে বাচ্চার বয়স 2.5 বছর হয়ে গেলে ওনারা আর প্রকাশ করতে চাচ্ছেন না। আর যেহেতু বাচ্চা আসলে একটু বড় হওয়ার পরে স্কুলে যখন যাবে বা সোশ্যালে যখন চলাফেরা বন্ধুবান্ধব চলাফেরা করবে, যদি সে জানে পথ শিশু ছিল প্রথমে, তাকে তো বুলিংয়ের শিকার হবে। সে আসলে মানসিক এবং শারীরিক ট্রমার কুড়িয়ে পাওয়া শিশু হিসেবে যদি সে স্বীকৃতি পায় তাহলে তো আসলে সেই জন্য যারা আমার কাছ থেকে বাচ্চাগুলো আইনের মাধ্যমে দত্তক নিচ্ছেন, তারা 3 বছর পরে 2 বছর পরে ওনারা নিজে মাপ চায় যে স্যার আপনার কাছে মাপ চায়, আপনার সাথে আর যোগাযোগ হবে না। বাচ্চা ভালো আছে? বাচ্চা ভালো আছে স্যার, আমরা তো কোর্টে তো যোগাযোগ করছি, কোর্টে বিভিন্ন রেখে আপনি যদি আর বিরক্ত না করেন বা আপনি যদি আমাদের খোঁজখবর না নেন আমরা খুশি হব স্যার। আচ্ছা, তখন আমি বলি যে এক কাজ করে আমি আমার নাম্বার দেওয়া না হোক, আপনার এই দেওয়া নাম্বার অন্য এতে যোগাযোগ রাখুন এই করেন। তো যারা একটু ধরেন একটু বুঝেন বা যারা একটু আছেন তারা হয়তো বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেন। এই যে বললাম গত 3-4 দিন আগে যে ভিডিওটা পাঠিয়েছেন, ওই মেয়ে বাবুটা সুন্দর ঘর ঝাড়ু দিচ্ছে, মায়ের সাথে মায়ের হাঁটতেছে, ছেলে বাবুটা ওই মাকে নিয়ে স্কুলে যাচ্ছে। মানে এগুলো দেখলে মনে হয় যেন যে আসলে জগৎ যে কি জিনিস আর আল্লাহ কি দিয়েছে বা কি একটা সুযোগ দিয়েছে, ইউ ক্যান্ট ইমাজিন, মানে এটা ইমাজিনের বাইরে। এই দত্তক দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে হয়, যেটি আপনি যখন দত্তক দেওয়ার পর্বটা আগে যেটা হলো, এই বাবুগুলো রিসিভ করার পরে তাকে প্রথমে হলো মানে এনআইসিউতে তার চিকিৎসা চলে। এনআইসিউতে সেটেল হওয়ার পরে তাদের প্রথমে সোশ্যাল মিডিয়াতে এই বাচ্চাগুলো আমরা আগে প্রথমে হলো সে খাবারের উপযুক্ত হলে একটা মা খোঁজার ব্যবস্থা করি যে কে ওকে দুধ দিতে আসবেন। আপনি দেখেছেন যে আমি 2019 সাল থেকে বাংলাদেশে একটা শরিয়া ভিত্তিক মিল ব্যাংক করার জন্য অনেক যুদ্ধ করে যাচ্ছি, অনেকটুকু এগিয়েছি। শেষ পর্যন্ত এই যে গত কিছুদিন আগে আমরা এই যে ইসলাম ফাউন্ডেশনে যখন বড় মিটিং হয়, ওই মিটিংয়ে একটা ছিল যে পৃথিবীর মুসলিম কোন কান্ট্রিতে হিউম্যান মিল ব্যাংক আছে সেটা একটু দেখতে হবে। তো ইসলাম ফাউন্ডেশন ডিজিকে আমি মালয়েশিয়া নিয়ে গেছি, ওনাকে নিয়ে যেয়ে দেখিয়েছি ওদের হালিমাতুস সাদিয়া নামে ওদের মিল ব্যাংকটা। তো ওইখানে ওরা কি প্রসেসে কি করে, অর্থাৎ আমার যে আইডিওলজি ছিল, আমি যা গত সেই 16 সাল থেকে 19 সাল পর্যন্ত আগে গবেষণা করেছি এটা মুসলিম বিশ্বে কীভাবে প্রতিষ্ঠা করব। তারপর ওটার জন্য আমি বাহরাইন পর্যন্ত গিয়েছি, আমি কুয়েতে গিয়েছি, আমি ইরাকে গিয়েছি, সৌদি আরবে গিয়েছি, বিভিন্ন এটা থেকে আসলে ইসলামী শরিয়া ভিত্তিক কীভাবে করা যায় ওদের কাছ থেকে সমস্ত কিছু মাসালা নিয়ে আমি প্রায় নিজে আল্লাহ তৌফিক দিয়েছে কোরআন শরীফ বাংলায় পড়েছি প্রায় 3 থেকে 4 বার 5 বার পড়ে এই বাচ্চা রিলেটেড মিল্ক রিলেটেড যে আয়াতগুলো আছে এগুলো নিয়ে আমি আসলে নিয়েছি। নেওয়ার পরে আমি এটা মুফতিদের কাছে দিয়েছি, তর্জমা করিয়েছি, করে দিয়ে ওই ফর্মুলার উপর ভিত্তি করে 2019 সালে এটা যন্ত্রপাতি বাংলাদেশের 2জন স্বনামধন্য মানে মুসলিম পরিবারের লোক তারা এই মিল্ক স্টোরেজ করার জন্য যে হুজুরা বলেছেন আপনি ব্যাংক না বলে স্টোরেজ বলেন, ব্যাংক বললে শব্দটা ওয়েস্টার্ন কান্ট্রি বলে, সেজন্য আমরা ব্যাংক বাদ দিয়েছি। এখন নাম হলো রিলিজিয়াসলি কমপ্লায়েন্ট হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার। মায়ের দুধ থাকবে যেটা শরিয়া ভিত্তিক হবে। এখানে বাধা শুধু একটাই ছিল যে আসলে ওই যে মানে দুধ মা দুধ ভাই বোন আপন ভাই বোনের সমান, তার সাথে বিয়ে শাদী হবে না। এটার জন্য আসলে কোরআন হাদিসের আলোকে এবং
ইসলামের আলোকে যে ধরনের মেজার নেওয়া দরকার আমরা এই ধরনের মেজার নিয়ে এখন একজন বাচ্চার মায়ের দুধ একটা বাচ্চা খাবে, তার এটা কোনো অন্য কেউ খাবে না, অন্য কেউ নেবে না, অন্য কেউ হবে না, এবং তার সম্পূর্ণ আইডেন্টিটি যিনি নিছেন, যিনি দুধ দিয়েছেন, যিনি দিয়েছেন সম্পূর্ণ কিছু থাকবে, এবং তার ভোটার আইডি, তাদের হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেটে যে বাচ্চাটা বুকের দুধ এই ব্যাংকের দুধ যে বাচ্চাটাকে তার এগুলো সব ডিটেলস এখানে নেওয়া হয়, নিয়ে ডিসচার্জ সার্টিফিকেটে দুধ মায়ের নামও পাশাপাশি লিখে দেওয়া হয়। এটা রেখে দেওয়া মোটামুটি তৈরি করেছি। তাইলে এই বাচ্চাগুলো যখন একটা খাওয়ার ব্যবস্থা হয়, তো হঠাৎ করে মা কোথায় পাবো, তাদের মা নেই, তখন এই যে এখান থেকে নিয়ে তাদেরকে প্রথম দুধ একজন মায়ের দুধ, তখন ওই মাটাকে জানানো আপনার এই দুধ এই বাবুরা খেয়েছে, আপনি এসে বাবুর সাথে একটা ছবি তুলে নেন। তখন মাটা বাবুটাকে কোলে নিয়ে একটা ছবি তোলেন, তার একটা ভিডিও রাখা হয়। তারপরে এই বাচ্চাটাকে যখন যার কাছে দত্তক দেওয়া হয় আইনের মাধ্যমে, তাকে এই জিনিসগুলো হ্যান্ডওভার করা হয়। দেখেন উনি কিন্তু ওর দুধ মা, আপনারা হলেন আপন মা বা আপনারা দত্তক নিচ্ছেন, আপনার যেমন মা বাবা, উনি কিন্তু মা বা উনি মা উনি বাবা, এটাই দেওয়া। আর দত্তক দেওয়ার প্রসেসটা হলো ওই যে বললাম, সেটেল হলে তার নাম চাই, নাম আসার পরে তার নাম রাখার পরে কে কে এটাকে নিতে চান এটা দেয়। একটা বাচ্চার জন্য সর্বোচ্চ 35,000 ফ্যামিলি অ্যাপ্লিকেশন করেছে, একটা বাচ্চার জন্য সর্বনিম্ন 2,500, 2,500-এর নিচে কোনো অ্যাপ্লিকেশন নেই। প্রথম যখন বাচ্চাটা দত্তক দিই, তা আমরা ফাউন্ডেশনের যারা সিনিয়ররা থাকেন, বোর্ড মেম্বাররা যে থাকেন, এর মধ্যে বিচারপতি আছেন, অ্যাটর্নি জেনারেল আছেন, সাংবাদিক আছেন, সমাজকর্মী আছেন, আমরা আছি, এটা মিলে একটা প্রথমে এই অ্যাপ্লিকেশনগুলোকে বাছাই করে 30 জন আসে। 30 জন আসার পরে তাদের সমস্ত কিছু দেখার পরে NSI DGFI রিপোর্ট বা ওদের CTSB রিপোর্ট নিয়ে তাদেরকে আমরা ডেকে নিয়ে আসা, তাদের সাথে ফেস টু ফেস কথা বলে তখন বলি যে আপনারা কে আসলে স্যাক্রিফাইস করবেন এই বাচ্চা তো একজন আসেন 30 জন। তখন এক একজনে যারা আসে 10 বছর বিয়ে হয়েছে, 15 বছর বিয়ে হয়েছে, সন্তান হয় না, রিপোর্ট সহ বাবার রিপোর্ট, মায়ের রিপোর্ট, সমস্ত রিপোর্ট সহ হাজির হয়। স্যার আমারে দেন, আমাকে দেন, আমরা নেব, আমাদের তো আর হবে না, আমার তো বয়স নেই, আমার তো। তখন এইগুলা থেকে হওয়ার পরে তারপর তারা ফেস টু ফেস ইন্টারভিউ হওয়ার পরে আবার আমরা বোর্ড মেম্বারে বসে ওইখান থেকে সিলেক্ট করা হয় 3 জন। 3 জনকে পরে পারিবারিক আদালতে পাঠানো হয়। প্রথমবার হলে একসাথে 40 জনকে পাঠিয়ে দিয়েছেন, যারা দিছে সিলেক্ট করার পরে। কিন্তু এক বাচ্চার জন্য ওইখানে যখন 40 মামলা যখন হয়ে গেছে, সব পিপি থেকে শুরু করা মানে কোর্টের লোকজন সব পাগল হয়ে গেছেন যে এইরকম হলে তো আর বাচ্চা দেওয়া যাবে না। মানে এক বাচ্চার জন্য 40 জন এক সমানে যায় প্লেন। এখন আমাকে এই যে 39 জন তো বকাবকি শুরু করছে, বাচ্চা আমাকে দিতে হবে, উনি বলে আমাকে দিতে, উনি একজন যারা একটা না হবে না, উনি হবে না, আমারে দেন, মানে এই অবস্থা। তারপরে কোর্ট থেকে একটা মৌখিক নির্দেশনা দেয় যে আপনি 3 জনের বেশি আর করতে পারবেন না, 3 জন পর্যন্ত দিবেন। আর সবচেয়ে সুন্দর হয় একজনে যদি হয় তাকে সোলেনামা দিয়ে দিলে, তাকে যদি নিয়ে আসে সে সহজ হয়। কিন্তু পারিবারিক আদালত ছাড়া এটার কোনো ফয়সালা নেই, যারা নিতে হয় পারিবারিক আদালতে। এই বাচ্চাটা সেটেল হওয়ার পরে এই বাচ্চাটাকে দত্তক পরিবার যেতে মিনিমাম সময় লাগে 6 মাস, সর্বোচ্চ একটা বাচ্চার আমার এখানে ছিল 11.5 মাস। মুগ্ধ এই বাবুটা ছিল সবচেয়ে বেশি, 11.5 মাস, প্রায় 12 মাসের 1 বছরের কাছাকাছি। এদের মানে বেশিরভাগ অংশ আসলে কেমন আছে? এক হলো এই বাবুগুলো দেওয়ার আগেই যে প্রথম যে রিপোর্টটা নেয় যে NSI বা আমার CTSB বা DGFI, যে তার প্রিভিয়াস কোনো ক্রাইমের কোনো হিস্ট্রি আছে কিনা ওই ফ্যামিলির, যে মানব পাচারের কোনো হিস্ট্রি আছে কিনা, এরকম থাকলে ওটা আগেই। আর যে বাকে দেখা হয় তাদেরকে সামাজিক এবং আর্থিক সক্ষমতা যথেষ্ট পরিমাণে করে। প্লাস কোনো ক্ষেত্রে বাচ্চার জন্য কিন্তু কোর্ট নির্দেশ দেয় FDR করার জন্য, যে 18 বছর আগে FDR ভাঙাইতে পারবে না, এই বাচ্চার নামে FDR হবে, স্বাবলম্বী হলে ও যখন বড় হবে তারপরে FDR করবে। এই বাচ্চাগুলো আমি খবর নিতে পারি 3 বছর 4 বছর পর্যন্ত, কিন্তু কোর্ট এটা নির্দেশ দেওয়া আছে, কোর্ট এটা 18 বছর পর্যন্ত এটা খবর নেবে, যতদিন পর্যন্ত সে তার নিজের স্বাবলম্বী বা না হবে। আর দেশের বাইরে যে বাচ্চাগুলো আছে এগুলোর খবর মোটামুটি প্রায় পাই। আপনার কিন্তু দেশের বাইরে বাচ্চা? না, দেশের বাইরে বাচ্চা আছে, বেশ করে ইটালিতে আছে, কানাডা আছে, USA তে আছে। বাংলাদেশের ফ্যামিলি ওনারা এখানে দীর্ঘ 5-7 বছর 5-7-9 মাস থেকে, ইভেন এক ফ্যামিলি চট্টগ্রামের এক ফ্যামিলি, তারপরে সিলেটের এক ফ্যামিলি ঢাকা শহরে হোটেলে 3 মাস অবস্থান করে কোর্টে সমস্ত কিছুই করে, এমবিসিতে সমস্ত কাগজপত্র রেডি করে তারপরে বাচ্চা নিয়ে ওনারা এই লিগাল। আর দেশের বাইরে যেতে হলে 100% লিগাল হতে হবে, এখানে তার কোনো ধরনের ছাড় নাই, তো এই দেশের বাইরে যে বাবুগুলো আছে এগুলো আলহামদুলিল্লাহ আরো বেশি ভালো আছে। আপনার একদম শেষ কোনো মেসেজ আছে কিনা, মানে আমরা কেন কুড়িয়ে পেতে হবে, সমাজের কাছে আপনার কোনো অনুরোধ বিনয় আছে কিনা? আমি কোনো নবজাতককে, কোনো শিশুকে আর রাস্তায় দেখতে চাই না। তারা আপনার আমার পরিবারে
বসবাস করার সুযোগ তৈরি করে দেবে। আপনার মাধ্যমে আমি আমাদের বর্তমান মাননীয় যিনি জনদরদী, যিনি শিশু বান্ধব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের কাছে একটাই অনুরোধ করব যে আমি যদি আপনাদের মাধ্যমে ওনার সাথে একটু দেখা করার সুযোগ পাই, আমি ওনার কাছে দুটা দাবি একটু শুধু জানাতে চাই। কারণ উনি কিন্তু 1921 সালে 2021 সালে উনি ওই সময় লন্ডনে থেকেই উনি ওই সময় থেকে একটা বাচ্চার জন্য উনি 50,000 টাকা পাঠিয়েছেন। আপনার বাচ্চা? এই যে হ্যাঁ, প্রথম নবজাতক এই বাচ্চার জন্য ওটা চিকিৎসার জন্য উনি নিজে 50,000 টাকা পাঠিয়েছেন। ওনার এখন যে ব্যক্তিগত চিকিৎসক আছেন ডাক্তার বিটু ভাই, ওই সময় উনি খামটা নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাকে দিয়ে আসছিলেন। আমি প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ রাখতে চাই যে বাংলাদেশে একটি নিউবর্ন হাব তৈরি করে দেন। আর পরিত্যক্ত নিউবর্ন হাব? হ্যাঁ, এই পরিত্যক্ত নিউবর্ন হাব এটা কিছুই না, এটা আমার যন্ত্রপাতি আছে, এটার সাথে জাস্ট একটা গভর্নমেন্ট কাগজ দরকার, জাস্ট একটা চিঠি দরকার যে এই ফাউন্ডেশনে বা এই এতে বাচ্চা রেখে গেলে যিনি বা জেনে নেবেন তার পরিচয়টা সচরাচর প্রকাশ করার প্রয়োজন হবে না। যদি পরিচয়টা প্রকাশ করার প্রয়োজন না হয় তাইলে কোনো বাচ্চা কাচ্চা রাস্তাঘাটে পড়ে মরবে না। তাহলে আপনার ফেলে দেওয়ার দরকার নাই? ফেলে দেওয়ার দরকার, তখন সবাই অটোমেটিকলি এখানে বাচ্চা রেখে যাবে। তাহলে একটা নিউবর্ন হাব একটু দরকার। আর শরিয়া ভিত্তিক যে আমি বলছি যে মিল্ক স্টোরেজ সেন্টারটা, এটা যদি একটু উদ্বোধনের ব্যবস্থা করা যায়। আর আমার সর্বশেষ রিকোয়েস্ট হলো আপনাদের মাধ্যমে আবারও জানাতে চাই যে আমাদের এই ফাউন্ডেশনে যে হটলাইন নাম্বার আছে 0181 57722, 0181 57722, এই নাম্বারে ফোন করে আপনার বাচ্চাটাকে এরকম ডাস্টবিনে ফেলে না দিয়ে, যদি কোথাও ফেলে দিতে হয় রাস্তার আশেপাশে কোথাও একটা জায়গা রেখে ফোন দেন, অথবা আপনার পরিচয় গোপন রেখে কোনো কিছু বলা দরকার নেই, খালি একটা বাচ্চা অমুক জায়গায় আছে একটু বলে দেন, আমরা সযত্নে নিজ দায়িত্বে নিয়ে আসবো, তাকে চিকিৎসা দেব, তাকে আইনি সহযোগিতা দেব, তাকে দত্তক পরিবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর তাতে যদি না হয়, দত্তক কেউ নাও নিতে চায়, সে ডিজেবল বেবি হয়, তাহলে তাকে আমি নিজেই আমার শেল্টার সেন্টারে লালন পালনের ব্যবস্থা করব। শুধু আমাকে আপনারা প্রধানমন্ত্রীর সাথে একটু দেখা করার ব্যবস্থা করে যদি সুযোগ হয়, আমি ওনার সাথে এই দুটা দাবি জানাবো। আর আমি এইটা নিয়ে আসলে উনি যেমন সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করতেছেন, সারা বাংলাদেশের সবার মঙ্গল কামনা করতেছেন, আমি কোনো নবজাতককে আর মরতে দেখতে চাই না, রাস্তায় পড়ে থাকতে দেখতে চাই না। এটার ব্যবস্থা করার জন্য একটু করে দেন, সেই ব্যবস্থাটা আপনার কাছে চাই। আর আমি বাংলাদেশে আরেকটা জিনিস নিয়ে কাজ করছি, নিউবর্ন রেফারেল সিস্টেম। এখন এই যে অ্যাম্বুলেন্সে বিভিন্ন এতে নিয়ে এসে বাচ্চারা রাস্তাঘাটে ঘুরে হাসপাতালে সিট পায় না, রাস্তায় পড়ে মরে যাচ্ছে, 13% বাচ্চা মারা যায় শুধুমাত্র এই ঘুরেই শুধু রেফারেল। আমি একটা রেফারেল লিঙ্কেজ একটা অ্যাপ ডেভেলপ করছি নিজের পয়সা নিজের এতে। আমি এইটা যদি গভর্নমেন্ট যদি অ্যাডপ্ট করে, তাহলে এই 13% বাচ্চার মৃত্যু রোধ 1 বছরের মধ্যেই সম্ভব। তাহলে এই কাজগুলোর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাকে সহযোগিতা করেন, আমাদেরকে সহযোগিতা করেন, বাবুদেরকে বাঁচতে দিন। প্রথম নবজাতকের আপনজন হবে না কোনো বিভাজন। ধন্যবাদ। অত্যন্ত হৃদয় বিতারক অনেকগুলি অনুরোধের মাঝেও কিন্তু আশার বাণী শোনা গেল। কুড়িয়ে পাওয়া নবজাতকদেরকে যিনি নিজের সন্তানের মতো লালন পালন করে ভালো পরিবারের কাছে হস্তান্তর করছেন, যিনি বাবার স্বীকৃতি পেয়েও তিনি এই প্রত্যাশাটুকু করছেন, যারা এই সমাজের বা অর্থনৈতিক নানা বঞ্চনার কারণের জন্য হয়তোবা নিজের গর্ভে ধারণ করা সন্তানকে ডাস্টবিনে, পুকুরে, নর্দমায়, নালায় কোথাও না কোথাও আপনারা ফেলে আসছেন। আপনারা না ফেলে আপনারা আজকের যে হটলাইন নাম্বার দিলেন ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান, তার নাম্বারে ফোন করুন, অথবা আপনারা যদি নিজের নাম পরিচয় গোপন রেখেও সেখানে রেখে আসতে চান, আপনারা রেখে আসতে পারেন। প্রিয় দর্শক, এ রাষ্ট্র এ দেশ একটা মানবিক রাষ্ট্রে পরিণত হোক। এ রাষ্ট্র এ দেশ যাতে এই ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া শিশুর রাষ্ট্র তৈরি না হয়। এ রাষ্ট্র যাতে আজকে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা, বিজয় লাভ করা জনাব তারেক রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র, যে মানবিক রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে, সে রাষ্ট্রের পথ চলা যাতে মসৃণ হয়, প্রত্যাশা রেখেই আজকের যে আয়োজন এখানে শেষ করছি। আমি একজন মানবিক ডাক্তার, কুড়িয়ে পাওয়া শিশুদের বাবা প্রফেসর ডাক্তার মুজিবুর রহমান, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই, আপনার উদ্যোগকে স্বাগত জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।